উদাহরণের সমীকরণ গঠনের উদাহরণ অঙ্কগুলো আছে। সমীকরণ গঠনের যে অঙ্কগুলো, এটা বারবার বলি, একই সিস্টেম। শর্ট সিস্টেমটা হলো মানে অজানা যেটা আমরা জানি না, অজানা রাশি, মানে ওটাকে আমরা এক্স ধরবো, এক্স। আর 2 নম্বর কথা হচ্ছে ওই শর্ত অনুসারে সমীকরণ গঠন করব। সমীকরণ গঠন মানে সমান চিহ্ন দিয়ে দুই পাশে আমরা সমীকরণ গঠন করব। এই দুইটা কাজ করে এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মান, এটা হলো সমাধান। এক্স এর মান বের করা হলো সমাধান, শেষ। এই 3টে স্টেপ ফলো করে আমরা সরল সমীকরণের যে সমাধানের গঠন যে অঙ্কগুলো আছে বাস্তব জীবনে, এগুলো আমরা করি, ঠিক আছে। আর উদাহরণ কিছু আছে, উদাহরণগুলো নিজে করতে হবে। এটা করে দিব না, জাস্ট সমীকরণটা সাথে দিব। যে অহনা একটি পরীক্ষা ইংরেজিতে ও গণিতে মোট নাম্বার, অহনা একজন মেয়ে কিনা, অহনা একটি পরীক্ষা ইংরেজিতে গণিতে মোট নাম্বার দুটা মিলে পাইছে 176 নাম্বার এবং ইংরেজি অপেক্ষায় গণিতে 10 নাম্বার বেশি পেয়েছে। সে কোন বিষয়ে কত নাম্বার পেয়েছে? এখন এই অঙ্কটা দেখলে চিন্তা করলে বোঝা যাবে। যদি আমি হঠাৎ করে ধরি যে ইংরেজিতে পেয়েছে এক্স, গণিতে পেয়েছে ওইটা, যে এটা ধরলে হবে না, আগে অঙ্কটা পড়তে হবে, শেষও পড়তে হবে। যে আগে কাকে ধরবো, এই অঙ্কের ভিতরে আবার কোনো কুলু আছে কিনা এটা দেখতে হবে। যে অহনা একটি পরীক্ষা ইংরেজি ও গণিতে মোট নাম্বার দুটো মিলে মোট নাম্বার পেয়েছে 176, সমস্যা নাই। এই যেখানে একটা কুলু আছে, ইংরেজি অপেক্ষায় গণিতে 10 নম্বর বেশি পেয়েছে। ইংরেজি অপেক্ষায় গণিতে 10 নম্বর বেশি পেয়েছে, মানে গণিতে বেশি পেয়েছে, গণিতে 10 নম্বর বেশি পেয়েছে। তাহলে গণিতটা বোঝাচ্ছে যে গণিতে 10 নম্বর বেশি পেয়েছে, তাহলে ইংরেজিটা কম, ইংরেজি আমরা জানি না, তাহলে ইংরেজি আমরা এক্স ধরবো। তো ধরি ইংরেজি পাইছে এক্স, তাহলে গণিতে 10 নম্বর বেশি পেয়েছে, তাহলে এক্স প্লাস 10, এই যে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। কোনটা ধরবো অঙ্ক পুরো বোঝা যাবে, এটা কোনটা ধরতে পুরো অঙ্কটা পড়তে হবে, পুরো বুঝতে হবে। তাহলে ইংরেজি অপেক্ষা গণিতে 10 নম্বর বেশি পেয়েছে, মানে গণিতে 10 নম্বর বেশি পেয়েছে, মানে ইংরেজি কম, সবসময় কমটা ধরতে হবে। তাহলে ইংরেজি ধরলে গণিতটা বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে এখানে লেখা আছে সে ইংরেজি পাইছে এক্স নম্বর, তাহলে আমি লিখলাম না, ইংলিশে পেয়েছে লিখবো যে এক্স নম্বর, ঠিক আছে। আর গণিত, তাহলে ম্যাথে পেয়েছে ইংলিশ থেকে 10 নম্বর বেশি, তাহলে ইংলিশে যা পেয়েছে ওটাতে 10 নম্বর বেশি, ঠিক আছে। তাহলে এটা ইংলিশ, এটা কি ম্যাথ। তাহলে এখন আমরা লিখবো প্রশ্ন মতে। তাহলে সে কি একটি করে ইংরেজি ও গণিতে মোট নাম্বার, মানে দুটো ইংরেজি গণিতে মোট নাম্বার কত 176। তাহলে এই যে তাহলে ইংলিশে পাইছে এক্স নাম্বার আর গণিতে পাইছে কি এক্স প্লাস 10। তো এটা ইংলিশ, এটা গণিত, এই দুটো মিলে এই মোট বলে সমষ্টি, এই দুটো মিলে পাইছে কত 176। তাহলে এখান থেকে এক্সের মান বের করতে হবে, বের করলে ওটা ইংলিশে মান হবে, আর এক্সের মান ম্যাথে বসে দিলে এখানে বসে দিলে ওটা ম্যাথ মানে গণিতের মান বের হয়ে যাবে, শেষ। তাহলে এই হলো সিস্টেম। তাহলে দুটো মিলি 176, তাহলে এটা ইংলিশের মান, এটা এক্স প্লাস 10 হচ্ছে গণিতের মান, ঠিক আছে। ওকে, আর করাইলাম না, এটা করলে হবে। 8 নম্বর উদাহরণ, 8 নম্বর উদাহরণ 8 নম্বরটাও বুঝাই দিই জাস্ট। শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো, শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো। আচ্ছা, আমি অঙ্কটা বুঝাই, অঙ্ক বুঝাইলে কাজ শেষ, যে কোনো অঙ্ক বুঝলে তার 90% কাজ শেষ। এই যে একটা কলম, দোকান থেকে কিছু কলম নিল, সে এগুলার হাফ অংশ তার বোন, এই যে ভালো করে বোঝো, বোনকে হাফ অংশ দিচ্ছে, হাফ মানে হাফ। আর 1/3 অংশ তার ভাইকে, 1/3 অংশ তার ভাইকে। আচ্ছা দেখ, তার কাছে 5টি কলম রইল এবং তার কাছে আরও 5টি আছে। শ্যামল কয়টি কলম কিনেছিল? তাহলে এখানে বোঝা যাচ্ছে কাকে এক্স ধরবো, ডাইরেক্ট এখানে কোনো অপশন নাই, ডাইরেক্ট শ্যামল কয়টি কলম কিনেছে এইটাই আমরা জানি, এইটাই এক্স, ঠিক আছে। শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো, এই যে এখন দেখো, এই শ্যামল যে কলমগুলো কিনছে, বোনকে দিছে অর্ধেক, ভাইকে দিছে 3/1 আর নিজের কাছে এখনো 5টা আছে। কলম কতগুলো কিনেছে সেটা আমরা জানি না, তাহলে আমরা জানি, আমরা এখন ধরবো সে কলম কিনেছিল, লিখবো মনে করি সে কলম কিনেছিল সমান এক্স টি, কলম কিনেছে কি এক্স টি, ওকে। তাহলে বোনকে দেয়, যতগুলো কলম কিনছে তার অর্ধেক কি বোনকে দেয়, তাহলে কলম কিনছে এক্স, এক্স এর অর্ধেক বোনকে দেয়, ঠিক আছে, এক্স এর অর্ধেক। আচ্ছা, এক্সের অর্ধেক মানে কি, এর মানে গুণন, তাহলে এক্স গুণন হাফ, এক্স উপরে যাবে, উপরের সংখ্যা, আর নিচে 2, এতটি, বোনকে এতটি। তেমনি ভাইকে দেয়, এভাবে লিখবো আমরা, ভাইকে দেয়, এইভাবে লিখবো আমরা, ঠিক আছে, ভাইকে দেয়
ওই যে যতগুলো কলম কিনছে মানে এক্স কলমগুলো আছে এক্স এর 1/3 ভাইকে দেয়, তেমনি এর মানে গুণ 1/3, আর এক্স উপরের সংখ্যা উপর গুণ হবে নিচের 3 এতটি। তাহলে ভাইকে দেয় x/3টি, বোনকে দেয় x/2টি, ঠিক আছে। আর নিজের কাছে আছে কয়টি? 5টি। দেখবো যে নিজের কাছে আছে 5টি। আচ্ছা এই অঙ্কটা এখনও দুইভাবে করবো, ঠিক আছে। বইয়ের নিয়ম, বইয়ে যেভাবে আছে এইভাবে করব, আবার আমার আরেকভাবে করা দেবো, ঠিক আছে। দুইভাবে অঙ্কটা আমরা করতে পারি, দুইভাবে আমরা সুন্দর সাজাতে পারি, ঠিক আছে। এই পর্যন্ত সেম একই। তো প্রথমে ধরবো সে কলম কিনেছে এক্সটি, তাহলে বোনকে দেয় মানে এক্সের হাফ, তাহলে x/2টি, ভাইকে দেয় এক্সের 1/3, এর হিসাব করলে x/3টি, নিজের কাছে আছে 5টি, ঠিক আছে। তাহলে অঙ্কটা যেমন আগে অঙ্কটা বুঝি, ডায়াগ্রাম করি। ওই কলম কিনছে এক্স, বোন, তাহলে ভাইকে দেয় x/3, বোনকে দেয় x/2, নিজের কাছে আছে 5টা। নিজের কাছে কয়টা? 5টা। তাহলে এই অঙ্কটা এখন করা যায় এরকম যে বইয়ের নিয়মটা যেটা, যে আমরা প্রশ্নমত লাইনটাকে আমরা সাজাবো। আচ্ছা ওকে, প্রশ্নমত লাইনটা এই যে পড়ি। শ্যামল কিছু দোকান থেকে কলম কিনলো, সেগুলোর এত অংশ বোনকে, এত অংশ তার ভাইকে দিল, তার কাছে কিছু 5টি কলম রইল। শ্যামলের কাছে কয়টি কলম আছে? আচ্ছা শ্যামলের কাছে কয়টি কলম, আমরা যে শ্যামলের কাছে যে বই যে নিয়মটা, শ্যামলের কাছে আছে এক্সটি কলম, শ্যামল কিনেছিল এক্সটি কলম। শ্যামল দোকান থেকে কিছু কলম মানে কি, শ্যামল কিনছিল এক্সটি কলম, এই এক্সটি কলম থেকে এই যে বিয়োগ, তার বোনকে দিছে হলো কি x/2, ভাইকে দিছে হচ্ছে x/3। তার মোট যে কলমগুলো এক্সটি, সেখান থেকে বোনকে ভাইকে দিছে, এটা বিয়োগ করে দিলাম। এই বিয়োগ করে দেওয়ার পর যেটা থাকে সেটা অবশ্যই থাকে 5টি, ওটা সমান হচ্ছে 5টি। এটা হলো বইয়ের নিয়ম। মানে সে যতগুলো কলম কিনছে, ধরে আমি 10টা কলম কিনছি, এই 10টা কলম থাকি আমি একজনকে দিই 2টা, একজনকে দিছি 5টা, তাহলে হিসাবটা কী হলো, এই 10টা থেকে একজনকে 2টা দিছি, একজনকে 5টা দিছি, এই দুটো হলো বিয়োগ করে দিলাম। আর আমার কাছে অবশ্যই আছে কটা? আর আছে 5টা, এইটাই বোঝাচ্ছে। তাহলে আমি মোট যতগুলো কলম কিনছি তার থেকে বিয়োগ করলাম বোনকে ভাইকে, ওই দুটো যোগ করে বিয়োগ করে দিলাম, মানে এই দুটো আমি তাদেরকে দিছি, এই জন্য এই বিয়োগ দিয়ে ওই দুটো বাদ, থাকে কটা? 5টা। এখন এটা হিসাব করি, এক্স, ঠিক আছে, বিয়োগ দিয়ে গুণ মারি দিই, বিয়োগ চিহ্ন দিয়ে গুণ দিই, ওকে, প্লাস মাইনাসে মাইনাস, x/3 = 5। ওকে, এখন হচ্ছে 2-3 নিচে আছে, লসাগু হচ্ছে 6। এখানে নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে 6কে 6, 6 গুণ করে 6x, 2 দিয়ে ভাগ করলে 3, 3x, এটা হলো 2, 2x = 5। হয়ে গেছে অঙ্ক। তাহলে 6x আর এই দুটা বিয়োগ আছে, দুটো যোগ হবে, তাহলে 5x = 6 আর হলো 5। উপরে এক বিয়োগ করলে একটা x, নিচে 6, ওখানে আছে 5। তাহলে এই নিচে মনে মনে 1 আছে, নিচে মনে মনে 1 আছে, তাহলে x 1 x, 5 2 30, তাহলে 30টা কলম কিনছিল। এখন এই নিয়ম ছাড়া একটা নিয়ম আছে, এই নিয়মটা আবার সোজা আছে। এই প্রশ্ন মতো আমি আবার এইভাবে সাজাতে পারি, খালি প্রশ্ন মতো চেঞ্জ হবে। এই পর্যন্ত অঙ্ক আবার ঠিক রাখতে হবে। এই প্রশ্ন মতো হিসাবে আমি এইভাবে করতে পারি। আচ্ছা আচ্ছা শ্যামল তো মোট কলম এক্সট্রা কিনছিল, এক সমান সমান, তাহলে এক সমান সমান, ভাইকে দিছে হলো, বোনকে দিছে x/2, ভাইকে দিছে x/3, এবং নিজের কাছে আছে কটা? 5টা। মানে ওই যে মোট কলম কিনছে, হয়তো এক্সট্রা যে কলম কিনছে তার মধ্যে সে x/2 একজনকে দিছে, x/3 একজনকে দিছে, তার কাছে আছে কটা? 5টা। তো আমাকে মোট কলম সমান এই যে এতগুলা, মোট কলম সমান আমরা এতগুলো লিখতে পারি। আমি আমার কাছে আসলো 10টা কলম, একজন কাছে 2টা, একজন কাছে 3টা, আবার কাছে আছে বাকি আছে আরও 5টা। তার মানে কি, এই যে 2 আর 3 5, আর 5 যোগ করলে 10। তার মানে আমাকে মোট কলম সমান এই যে এগুলো যাদেরকে দিয়েছি এগুলো, এই জন্য মোট কলম সে এক্স কিনছিল, এটাকে বোনকে দিয়েছে, এটা ভাইকে দিয়েছে, এবং 5টা তার কাছে অবশ্যই সমান যোগ 5টা, মানে এইটা মোট কলম সমান এতগুলা। এখন আমরা এক্সগুলো একদিকে নিয়ে আসবো, এক্স, এটা যোগ আছে এদিকে বিয়োগ হবে, এটা যোগ আছে এদিকে এসে বিয়োগ হবে, সমান 5। মানে এদের যোগ ছিল বিয়োগ বিয়োগ, এই যে এটা আগের মতো হলো, এই যে লাইনটা এখন আগের মতো হয়েছে, অঙ্কটা শেষ। অর্থাৎ দুইভাবে করা যেতে পারে। ওকে, একটা উদাহরণ আমরা দেখে দিই। ওকে, উদাহরণ 9 নম্বর, উদাহরণ 9 আর হলো এটা হলো একই।
এই 14 নাম্বারটা একই। আচ্ছা, খুব ইজি। একটি বাস ঘন্টা, এই যে ঘন্টায় মানে 1 ঘন্টা 25 কিলোমিটার বেগে ঢাকা গাবতলী থেকে আরিচা পৌঁছালো। এবং ওটা ইজি, মানে ঢাকা, গাবতলী বাদ দিলাম, ঢাকা থেকে আরিচা। আচ্ছা, ঢাকা থেকে আরিচা পৌঁছালো ঘন্টায় 25 কিলোমিটার বেগে, মানে মানে স্পিডে যাচ্ছে আর কি, ঘন্টায় 25 কিলোমিটার বেগে। আর বাসটি ঘন্টায় 30 কিলোমিটার বেগে ওই আরিচা থেকে গাবতলী, মানে আরিচা থেকে ঢাকায় আসলো আবার। আচ্ছা, যাওয়ার সময় 25 কিলোমিটার বেগে গেছে, যে জায়গাতে গেছে ওই জায়গায় পৌঁছাইছে 25 কিলোমিটার বেগে, আবার আসার সময় 30 কিলোমিটার বেগে স্পিডে আসছে, মানে আসার সময় স্পিডটা বেশি হয়েছে, তার মানে আসার সময় তাড়াতাড়ি পৌঁছাবে। যাতায়াতে বাসটির মোট এত ঘন্টা সময় লাগলো, যাতায়াতে বাসটির মোট এত ঘন্টা সময় লাগলো। গাবতলী থেকে আরিচার দূরত্ব কত, অর্থাৎ এই জায়গা থেকে দূরত্ব কত। কোনো কিছু নাই, ডাইরেক্ট আমরা যদি দূরত্ব চাইছে গাবতলী থেকে আরিচার দূরত্বকে ধরে নেব ডি। ওকে, অঙ্কটা না করে আমরা লিখে দিলাম যে গাবতলী থেকে আরিচার দূরত্ব ডি কিলোমিটার, কিলোমিটার অঙ্ক। এই অঙ্কগুলো মাথায় রাখতে হবে যে শেষে যে কথাটা থাকে যে যাতায়াতে বাসটি মোট এত ঘন্টা সময় লাগছে, অথবা এত মিনিট বেশি সময় লাগে, ঠিক আছে। এই যে মিনিট যাই থেকে আমরা অঙ্কগুলো ঘন্টায় করি, যে এখানে ঘন্টায় আছে, এখানে ঘন্টায় আছে, তার মানে কোনো চেঞ্জ করা লাগবে না। আর এইখানে কী ছিল আগে, এইখানে ছিল ঘন্টা আর এখানে ছিল মিনিট, এই জন্য আমরা এইটাকে ঘন্টায় করে ফেলাইছি। তার মানে আমরা অঙ্কগুলো দেখবো যে অঙ্কগুলো এখানে এখানে ঘন্টায় দেওয়া আছে, তাহলে আমরা অঙ্কগুলো এখন ঘন্টায় করবো, ঠিক আছে। ঘন্টায় মানে সমান চিহ্ন বসে সব ঘন্টা থাকবে, কারণ এইটা থেকে অঙ্কটা শেষ করবো, মানে এইখানে এই শেষের এই জায়গাতে কী আছে ঘন্টা, তাহলে অঙ্কগুলো ঘন্টা শেষ করবো। ওকে, আমরা ধরে নিই গাবতলী থেকে আরিচা দূরত্ব মানে হচ্ছে ডি কিলোমিটার, ডি মানে ডিস্টেন্স, ডি বা এক্স কিলোমিটার ধরলে হয়, ডি কিলোমিটার। ওকে, যেহেতু আমরা এটা একটু শর্টকাট করবো না, আমরা ভালো করে করবো। আমরা লাস্টে যে চিন্তা করছি এখানে ঘন্টা দেওয়া আছে, তাহলে আমরা ঘন্টা বের করবো, যে বাসটি ঘন্টায় 25 কিলোমিটার যায়, তাই না। তাহলে আমরা ঘন্টাটা সমান চিহ্ন এই সাইডে রাখবো, তাহলে 25 কিলোমিটার যায় 1 ঘন্টায়, ঘন্টা মানে 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় 1/25, আর ডি কিলোমিটার দিতে হবে, এই যে ডি কিলোমিটার এটাও দিতে হবে, তাহলে ডি উপর হবে, নিচে 25 ঘন্টা, শেষ। এইবার লিখবো যে, আর পরটা লেখার দরকার নেই, অনুরূপভাবে লিখে দেবো, কী দেবো, অনুরূপভাবে এই যে 30 কিলোমিটারটা বের হবে কি, উপরে ডি থাকবে, নিচে কত হবে 30 ঘন্টা, কারণ উপরটা বের করলে একই হিসাব বেরোবে, জন্য উপরে যদি এটা উপর ডি আছে এটাও ডি থাকবে, নিচে 30, আর যদি আমরা বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, যাতায়াতে বাসটি মোট এত ঘন্টা সময় লাগে, তার মানে কি, এই যে গেছে আর আসছে, গেছে 10 মিনিট, যাইতে মনে করো 10 মিনিট 20 মিনিট লাগছে, এইটা বোঝাচ্ছে। তাহলে যাতায়াতে মোট এত ঘন্টা লাগে, তাহলে প্রথমটাতে লাগে আমার হলো প্রশ্নের মতো আমরা লিখবো হচ্ছে খুব ইজি, ডি আর 25 যোগ, তো যাইতে গেলে ডি আর 25 গেছে, এবার যে গেতে ডি ভাগ 25 এই ঘন্টা লাগছে আসতে, ডি ভাগ 30 লাগছে, এই যে মোট বলতে যোগ, এই জন্য যোগ চিহ্ন দিলাম, এই দুটো সময় লাগছে কত 5, আর এইটাই ঘন্টা, মানে এখানে সবগুলো ঘন্টা আছে, এখানে চেঞ্জ করার কোনো দরকার নাই। আগের ঘন্টা মিনিট আর ঘন্টা ছিল, জন্য ওটাকে ঘন্টা করে ফেলেছি, কারণ এই দুটো মিলি যাইতে লাগে এত, আসতে লাগে, যাইতে লাগে এইটা, আসতে লাগে এইটা, এই দুটোর টাইম লাগছে এইটা। এখন আমরা করে ফেলাবো খুব ইজি, ডি ভাগ 25, ডি ভাগ 30, এটা হলো 5 দুগুণ 10, আর 1 যোগ করলে 11/2 ভাঙে নিলাম, সে অঙ্ক তো হয়ে গেছে। এই যে এই দুটো আমরা লসাগু করবো, 25 আর 30-এর লসাগু, 5 5 25, 5 6 30, 5 6 150 লসাগু, 25কে 150 দ্বারা ভাগ দিলে 6 উপর ডি হবে, এটাকে ভাগ দিলে 30 ভাগ দিলে 5 5 ডি 11/2, 6 ডি হলো 11 ডি, আর হচ্ছে 150, 11 আর 2, এই যে আর গুণ করবো, যে এইদিকে ডি আছে ওইগুলো আর গুণ করবো, তাহলে 11 দুগুণ 22 ডি, আর 150 গুণন 11, 150 গুণন 11, আর গুণ করতে হবে, কারণ আমার এক্সাম আমরা লিখতে হলে আর গুণ, যেদিকে ডি আছে ওই করবো আগে আর গুণটা করে দিব, তাহলে আমরা করবো 150 গুণন 11, তাহলে 1650, তো ডি সমান 1650 ভাগ হচ্ছে 22, তাহলে 75, ঠিক আছে, এটা ভাগ দিলে 75। তার মানে এই 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 যে এই লাইনটা আবার বোঝায়, এই লাইনটা মানে বোঝাচ্ছে যে এই যে 25 কিলোমিটার 1 ঘন্টা 1 কিলোমিটার যেতে ডি কিলোমিটার যেতে, অর্থাৎ এই 25-এর সময় তার সময় লাগে ডি ভাগ 25 ঘন্টা,
আবার যখন আসার সময় 30-এর সময় আসছে তখন তার সময় লাগছে d/30 ঘন্টা, মানে এইভাবে বের করলে এইটা বের হবে। এই দুইটা সময় মিলিয়ে লাগে তার এত, দ্বিগুণ বের হয়ে গেল। তাহলে এইভাবে উদাহরণ অঙ্কগুলো করতে হবে। আর 10 নম্বর অঙ্কটা থাকুক, এটা পরে করাবো, ঠিক আছে? তার মানে 7 পয়েন্ট দিয়ে অঙ্কগুলো এবার প্র্যাকটিস করতে হবে।